আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পলিটেকনিক সিরিজের কেমিস্ট্রি কোর্সের আরও একটি অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটি আমাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় অ্যাসিড ক্ষার লবণ এই টপিকসের উপর বিস্তারিত আলোচনা করব। গত ক্লাসে আমরা রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাস থাকবে অ্যাসিড ক্ষার এবং লবণ এই টপিকসের উপরে। আপনারা যারা আমাদের এই কোর্সের পূর্বের ক্লাসগুলো দেখেননি তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করছি। শুরুতে আমরা জানব এই অধ্যায় থেকে আমরা কি কি বিষয়ে জানতে পারব। শুরুতে আমরা অ্যাসিড এই টপিকসটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যাসিড কাকে বলে, কিভাবে অ্যাসিড তৈরি হয়, অ্যাসিড কার সাথে বিক্রিয়া করে কি তৈরি করে এবং অ্যাসিডের ধর্ম বৈশিষ্ট্য এই বিষয় নিয়ে আলোচনা করব। দেন আমরা আলোচনা করব ক্ষার এবং ক্ষারক এই বিষয় নিয়ে। দেন আমরা আলোচনা করব লবণ সম্পর্কে, যে লবণ কাকে বলে, লবণ কত প্রকার হতে পারে। দেন আমরা আলোচনা করব ক্ষারকের অ্যাসিডিটি বা অম্লতা। দেন আমরা আলোচনা করব অ্যাসিডের ক্ষারকতা। দেন আমরা এই অধ্যায়ের উপর প্রয়োজনীয় প্রশ্ন, যে প্রশ্নগুলো আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, ওই প্রশ্ন নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা অ্যাসিড নিয়ে আলোচনা করব। অ্যাসিড কাকে বলে? অ্যাসিডের পুরাতন সংজ্ঞা অনুসারে আমরা অ্যাসিড জানি অ্যাসিড হচ্ছে ওই সকল যৌগিক পদার্থ যে সকল যৌগিক পদার্থের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকবে এবং ওই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে লবণ তৈরি করবে, ওই সকল পদার্থকে বলবো কি অ্যাসিড। কিন্তু আধুনিক ধারণা অনুসারে অ্যাসিড হচ্ছে ওই সকল যৌগিক পদার্থ যে সকল যৌগিক পদার্থ প্রোটন প্রদানে সক্ষম। এখন কথা হচ্ছে প্রোটন কাকে বলে? যে সকল পরমাণু পজিটিভ আয়ন দেয়, অর্থাৎ ধনাত্মক আয়ন দেয়, সেই সকল পরমাণুকে বলা হয় প্রোটন। এখন প্রোটন প্রদানে সক্ষম পদার্থ মাত্রই অ্যাসিড। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তারা জলীয় দ্রবণে কি করে? হাইড্রোজেন আয়ন দেয় প্লাস ক্লোরিন আয়ন দেয়। এই যে হাইড্রোজেন আয়ন দিচ্ছে পজিটিভ আয়ন, এই পজিটিভ আয়নকেই আমরা বলবো প্রোটন। অর্থাৎ যে সকল পদার্থ প্রোটন প্রদানে সক্ষম সেই সকল পদার্থই কি অ্যাসিড। তাহলে আমরা এই HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এটি একটি অ্যাসিড। অনুরূপভাবে সালফিউরিক অ্যাসিডের সংকেত আমরা জানি H2SO4। এই সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় প্লাস SO4 সালফেট আয়ন দেয়। এটি হচ্ছে সালফিউরিক অ্যাসিডের জলীয়করণ। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে কীভাবে আয়নিত হয়? প্রোটন দেয়, অর্থাৎ হাইড্রোজেন আয়ন দেয় এবং সালফেট আয়ন দেয়। এই যে হাইড্রোজেন পজিটিভ আয়ন দিচ্ছে একেই আমরা কি বলছি? প্রোটন বলছি। অর্থাৎ প্রোটন প্রদানে সক্ষম পদার্থ মাত্রই অ্যাসিড। যেহেতু হাইড্রোজেনের প্রোটন কয়টি? একটি, এবং ওইটা যখন দিয়ে দেয় তখন সে কি করে? ধনাত্মক আয়ন ধারণ করে। এই হাইড্রোজেন ধনাত্মক আয়ন ধারণ করছে, অর্থাৎ হাইড্রোজেন প্রোটন প্রদান করছে, এই কারণে এই যৌগিক পদার্থর নাম হচ্ছে কি? অ্যাসিড। এখন এই অ্যাসিড হতে হলে সেই সকল যৌগিক পদার্থের ভিতরে অবশ্যই কি থাকা লাগবে? হাইড্রোজেন থাকা লাগবে, এবং এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে, হয় সম্পূর্ণ প্রতিস্থাপিত হবে, না হলে আংশিক প্রতিস্থাপিত হবে। এখন আমরা এই অ্যাসিড কিভাবে তৈরি করা যায় এটি শিখব। আমাদের এই কোর্সের প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিছু যৌগমূলক সম্পর্কে, যেখানে একযোজী, দ্বিযোজী, ত্রিযোজী এবং চতুর্যোজী কিছু যৌগমূলক ছিল। এই যৌগমূলকগুলোর মধ্য থেকে যে সকল যৌগমূলক ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ চার্জযুক্ত, ওই সকল যৌগমূলকের পূর্বে যদি আমরা হাইড্রোজেন যোগ করি তাহলে সকল যৌগমূলক পদার্থগুলো কি হয়ে যাবে? অ্যাসিডে রূপান্তর হয়ে যাবে। যেমন আমাদের ছিল কার্বনেট CO3। এই কার্বনেটের এখানে ঋণাত্মক অর্থাৎ চার্জ ছিল কত? চার্জ ছিল -2, অর্থাৎ ঋণাত্মক আয়ন দিয়েছিল, দ্বিযোজী ঋণাত্মক যৌগমূলক। আবার সালফেট SO4 2-। এখন এই ঋণাত্মক যৌগমূলকের পূর্বে যদি আমরা কি করি? হাইড্রোজেন বসিয়ে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে? অ্যাসিড হয়ে যাবে। যেহেতু এখানে কার্বনেটটা দ্বিযোজী ঋণাত্মক যৌগমূলক, অবশ্যই এর সাথে যদি হাইড্রোজেন যুক্ত করি, কয়টি হাইড্রোজেন যুক্ত করতে হবে? 2টি হাইড্রোজেন যুক্ত করতে হবে, অর্থাৎ H2CO3। তাহলে এই অ্যাসিডের নাম হবে কি? কার্বনেট অ্যাসিড। আবার এই সালফেটের পূর্বে যদি আমরা H2 লাগাই, H2
SO4, তাহলে এই অ্যাসিডের নাম হবে আমাদের কি সালফিউরিক অ্যাসিড। আবার আমরা যদি ফসফেট PO4, এই ফসফেট হচ্ছে ত্রিযোজী ঋণাত্মক যৌগমূলক। এই ফসফেটের পূর্বে যদি H3 বসাই, যেহেতু এটার চার্জ -3, এই কারণে আমাদের কি করতে হবে, 3টে হাইড্রোজেন পরমাণু যুক্ত করতে হবে H3PO4, তাহলে আমাদের এই অ্যাসিডটার নাম হবে কি ফসফরিক অ্যাসিড। আবার একযোজী যৌগমূলকের মধ্যে আছে যেমন সায়ানেট CNO, এই সায়ানেট যেহেতু একযোজী ঋণাত্মক যৌগমূলক, এই সায়ানেটের পূর্বে যদি আমরা হাইড্রোজেন বসাই, কয়টি হাইড্রোজেন বসাতে হবে, একটি, যেহেতু এটার চার্জ মাইনাস, এই কারণে এটার পূর্বে একটি হাইড্রোজেন পরমাণু বসালে এটি একটি অ্যাসিডে রূপান্তরিত হয়ে যাবে, সেটির নাম হচ্ছে কি সায়ানেট অ্যাসিড, HCNO, এটা হচ্ছে সায়ানেট অ্যাসিড। আবার একযোজী যৌগমূলকের মধ্যে NO3 নাইট্রেট নামক একটি মূলক আছে, যেটি একযোজী ঋণাত্মক যৌগমূলক। এই একযোজী ঋণাত্মক যৌগমূলকের পূর্বে যদি আমরা একটি হাইড্রোজেন পরমাণু বসাই, তাহলে একটি অ্যাসিড তৈরি হবে, যেমন HNO3, তাহলে এই অ্যাসিডটার নাম হবে কি নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুইটির সংমিশ্রণে নতুন একটি অ্যাসিডের তৈরি হয়, যে অ্যাসিডকে বলা হয় কি রাজঅম্ল। যেমন রাজঅম্ল কাকে বলে, আমাদের যদি প্রশ্ন থাকে তাহলে আমরা এভাবে বলবো, 1:3 অনুপাতে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে কি বলা হয়, রাজঅম্ল বলা হয়। এই রাজঅম্ল যেমন 1 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 3 অণু গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3, এই দুইটা অ্যাসিড মিশ্রিত করার ফলে যে নতুন আরেকটি অ্যাসিড তৈরি হবে, এই অ্যাসিডকে আমরা কি বলবো, রাজঅম্ল বলবো। এই অ্যাসিডটা আগের দিনে রাজারা ব্যবহার করতেন, এই কারণে এই অ্যাসিডটির নাম হচ্ছে কি রাজঅম্ল। এখন আমরা আমাদের পরবর্তী টপিকস ক্ষার নিয়ে আলোচনা করব, ক্ষার এবং ক্ষারক। এখন আমরা ক্ষারকের সংজ্ঞা দেখব। ক্ষারক হচ্ছে ধাতব অক্সাইড অথবা ধাতব হাইড্রো অক্সাইডকে কি বলে, ক্ষারক বলে। এই ক্ষারকের আধুনিক সংজ্ঞা হচ্ছে যে সকল পদার্থ প্রোটন গ্রহণ করতে পারে তাকে বলা হয় কি ক্ষারক, অর্থাৎ প্রোটন গ্রহণে সক্ষম পদার্থ মাত্রই ক্ষারক, যেমন সোডিয়াম মনোঅক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে কি ক্ষারক। এবং এই ক্ষারকগুলো কিছু কিছু আছে যেগুলো পানিতে দ্রবীভূত হয়, আবার কিছু কিছু আছে যেগুলো পানিতে দ্রবীভূত হয় না, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত নয়, এই কারণে এটা কি ক্ষারক। তাহলে ক্ষারকের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি, ক্ষারকের সংজ্ঞা এভাবে দিতে পারি, ক্ষারক হলো মূলত ধাতব অক্সাইড অথবা ধাতব হাইড্রো অক্সাইড। এই ক্ষারকের কিছু প্রকার আছে, যেই প্রকারগুলোর মধ্য থেকে কিছু ক্ষারক পানিতে দ্রবীভূত হয়, আবার কিছু ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না। এই পানিতে দ্রবীভূত ধাতব হাইড্রো অক্সাইডকে কি বলা হয়, ক্ষার বলা হয়, ধাতব অক্সাইড হবে না। অর্থাৎ ক্ষারের সংজ্ঞা যখন আমরা দিব, পানিতে দ্রবীভূত শুধুমাত্র ধাতব হাইড্রো অক্সাইডকে কি বলা হয়, ক্ষার বলা হয়। তাহলে ক্ষার হচ্ছে ক্ষারকের একটা প্রকার, যারা শুধুমাত্র পানিতে দ্রবীভূত হবে। আর ক্ষারক হতে হলে পানিতে দ্রবীভূত হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ক্ষার হলে অবশ্যই সেটা কি হবে, পানিতে দ্রবীভূত হবে। তাহলে ক্ষারের সংজ্ঞা আমরা এভাবে বলবো যে পানিতে দ্রবণীয় ধাতব হাইড্রো অক্সাইডকে ক্ষার বলা হয়। যেমন আমরা এখানে বোর ভাষায় যদি বলি, কিছু কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত হয়, আবার কিছু কিছু আছে যারা দ্রবীভূত হয় না। সেই সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে। তাহলে ক্ষার হলো বিশেষ ধরনের ক্ষারক, যেমন সোডিয়াম হাইড্রো অক্সাইড, পটাশিয়াম হাইড্রো অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড, এরা সবাই ক্ষার, এরা কিন্তু ক্ষারকও। পক্ষান্তরে অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড কিন্তু পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড এটা একটা ধাতব হাইড্রো অক্সাইড, তারপরে একে আমরা কি বলবো না, ক্ষার বলবো না, কেননা এটি পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু এটি ক্ষারক। এই কারণে আমরা এখান থেকে বলতে পারি যে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এই প্রশ্নটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে অনেক সময় আমাদের কাছে প্রশ্ন থাকে, প্রমাণ করো যে বা দেখাও যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। তাহলে যেগুলো ক্ষার সাথে সাথে সেগুলো ক্ষারকই, কিন্তু সকল ক্ষারক আবার ক্ষার নয়, কেননা আমরা ক্ষার হতে হলে একটি বিশেষ গুণ থাকা লাগবে, সেই গুণটি হচ্ছে কি পানিতে দ্রবণীয় হতে হবে, অর্থাৎ পানিতে দ্রবীভূত হবে। সো এখন আমরা এই ক্ষারের বৈশিষ্ট্য এবং অ্যাসিডের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। শুরুতে হচ্ছে অ্যাসিডের ধর্ম বা বৈশিষ্ট্য। অ্যাসিডের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, এরা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় বা প্রোটন প্রদান করে, যেমন কি HCl, এটির জলীয় দ্রবণে সে
হাইড্রোজেন আয়ন দিবে, এই কারণে এটি অ্যাসিড। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড নীল লিটমাসকে কি করে, লাল করে। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড টক স্বাদযুক্ত এবং অ্যাসিড জলীয় দ্রবণে সাবানের মতো কি হয়, পিচ্ছিলতা তৈরি হয় এবং অ্যাসিড জলীয় দ্রবণে বিদ্যুৎ প্রবাহী। এই 4টি যে বৈশিষ্ট্য আলোচনা করলাম এগুলো হচ্ছে অ্যাসিডের বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড নীল লিটমাসকে লাল করবে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড টক স্বাদযুক্ত। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, অ্যাসিডের জলীয় দ্রবণে সাবানের মতো সামান্য কি হয়, পিচ্ছিলতা তৈরি হয়। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিডের জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহিত হয়। এখন আমরা ক্ষারের বৈশিষ্ট্য বা ধর্ম নিয়ে আলোচনা করব। ক্ষার কি করবে? 1 নম্বর ক্ষারের বৈশিষ্ট্য হচ্ছে ক্ষার জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন দেবে। যেমন কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার জলীয় দ্রবণে সে হাইড্রোক্সাইড আয়ন দেবে। এই যে হাইড্রোক্সাইড আয়ন দিচ্ছে এর কারণে আমরা বুঝবো এই পদার্থটি কি, ক্ষারক বা ক্ষার। দেন ক্ষারকের পরবর্তী ধর্ম বা বৈশিষ্ট্য কি, ক্ষারক বা ক্ষার লাল লিটমাসকে নীল করে এবং এই ক্ষারক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। এটি হচ্ছে ক্ষারকের বৈশিষ্ট্য বা ধর্ম। এখন 2 নম্বর বৈশিষ্ট্য বা ধর্ম কি? 2 নম্বর বৈশিষ্ট্য বা ধর্ম হচ্ছে ক্ষারক বা ক্ষার লাল লিটমাসকে নীল করে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই ক্ষার বা ক্ষারক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। এই ছিল হচ্ছে আমাদের ক্ষার এবং অ্যাসিডের বৈশিষ্ট্য। আশা করি আপনারা এই ক্ষার বা অ্যাসিডের বৈশিষ্ট্য সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে আপনারা অ্যান্সার করতে পারবেন। এখন আমরা আমাদের পরবর্তী টপিকস লবণ নিয়ে আলোচনা করব। শুরুতে আসি লবণ কাকে বলে। অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণুকে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করার ফলে যেই যৌগ পাওয়া যায় তাকে লবণ বলা হয়। যেমন আমরা একটা উদাহরণ দিই, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করবে। সে ধাতু হিসেবে আমরা যদি সোডিয়াম নিই, এই বিক্রিয়া করে কি তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। এই যে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে আমরা সমতা করলাম, এটি হচ্ছে কি আমাদের লবণ বা খাবার লবণ। আবার যদি আমরা সালফিউরিক অ্যাসিডের কথা চিন্তা করি, H2SO4, এই সালফিউরিক অ্যাসিড জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এই যে জিঙ্ক সালফেট তৈরি হয়েছে এটি হচ্ছে আমাদের কি, একটি লবণ। আবার এই সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিড সোডিয়াম ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, সোডিয়াম বাইসালফেট এবং হাইড্রোজেন গ্যাস। এটাকে যদি আমরা সমতা করি তাহলে আমাদের সব জায়গায় 2 দিতে হবে। হ্যাঁ, এটা দিলেই আমাদের সমতা হয়ে যাবে। হ্যাঁ, এই যে অ্যাসিডের অণুতে হাইড্রোজেন পরমাণু, এই হাইড্রোজেন পরমাণুকে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করে যেই নতুন ধরনের যৌগ পাওয়া যাবে এই যৌগকে আমরা কি বলবো, লবণ বলবো। যেমন এখানে সোডিয়াম ক্লোরাইড, আবার জিঙ্ক সালফেট। এইখানে যে জিঙ্ক সালফেট, এখানে সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন 2টাকে অপসারণ করেছে, অর্থাৎ হাইড্রোজেন সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়েছে। আবার সালফিউরিক অ্যাসিড সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বাইসালফেট, এখানে হাইড্রোজেন কি হয়েছে, আংশিকভাবে প্রতিস্থাপিত হয়েছে। তার ফলেও কি একটা লবণ তৈরি হয়েছে, যে লবণটার নাম হচ্ছে সোডিয়াম বাইসালফেট। আমরা খুব সহজে লবণ তৈরি করে নিতে পারি কিভাবে? এই যত ধরনের ঋণাত্মক যৌগমূলক আছে, একযোজী, দ্বিযোজী, ত্রিযোজী বা চতুর্যোজী, এই ঋণাত্মক যৌগমূলকের পূর্বে যদি আমরা ধাতু বসাই তাহলে সবগুলো কি হয়ে যাবে, লবণ হবে। যেমন ঋণাত্মক যৌগমূলকের পূর্বে হাইড্রোজেন বসালে অ্যাসিড তৈরি হয়, অনুরূপভাবে এই ঋণাত্মক যৌগমূলকের পূর্বে ধাতু বসালে সেগুলো লবণে রূপান্তরিত হয়। যেমন কি, যেমন সায়ানেট CNO, এটার পূর্বে যদি আমরা একযোজী, যেহেতু এটার পূর্বে যদি আমরা সোডিয়াম বসাই, সোডিয়াম CNO, তাহলে এটা একটি লবণ তৈরি হবে, বিষাক্ত লবণ, যার নাম হবে সোডিয়াম সায়ানেট। আবার কার্বনেট CO3, এটার পূর্বে যদি আমরা সোডিয়াম ধাতু বসাই তাহলে সোডিয়াম CO3, সোডিয়াম কার্বনেট নামক একটি লবণ তৈরি হবে। যেমন সালফেট SO4, এই সালফেট, এটি যেহেতু দুইযোজী ঋণাত্মক যৌগমূলক, এই সালফেটের পূর্বে যদি আমরা ক্যালসিয়াম বসাই তাহলে ক্যালসিয়াম
সালফেট নামক একটি লবণ তৈরি হবে। তাহলে আমরা খুব সহজে লবণ তৈরি করা শিখলাম। যত ধরনের ঋণাত্মক যৌগমূলক আছে এই ঋণাত্মক যৌগমূলকের পূর্বে আমরা কি করব, ধাতু দ্বারা নতুন ধরনের যৌগ তৈরি করব। এই নতুন ধরনের যৌগগুলো হবে কি, লবণ। এখন আমরা লবণের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। লবণ প্রধানত 4 প্রকার। একটা হচ্ছে পূর্ণ লবণ, 2 হচ্ছে আংশিক লবণ, 3 হচ্ছে দ্বিলবণ, 4 হচ্ছে জটিল লবণ। পূর্ণ লবণ হচ্ছে অ্যাসিডের অণুতে যদি হাইড্রোজেন পরমাণুকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করা হয় তাহলে ওই লবণ হবে কি, পূর্ণ লবণ। যেমন এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করে সোডিয়াম ক্লোরাইড হয়েছে, এইটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে পূর্ণ লবণ। আবার সালফিউরিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করার ফলে যে সোডিয়াম বাইসালফেট একটি লবণ তৈরি হয়েছে, এটি হচ্ছে কি আংশিক লবণ। আর দ্বিলবণ এবং জটিল লবণ নিয়ে আমরা এখনও আলোচনা করিনি। এখন আমরা এই দ্বিলবণ এবং জটিল লবণ নিয়ে আলোচনা করব। তবে এই দ্বিলবণ এবং জটিল লবণ নিয়ে আলোচনা করার আগে আমরা দ্বিলবণ এবং জটিল লবণের একটি পার্থক্য দেখে আসি। দ্বিলবণ, এই দ্বিলবণ হচ্ছে দুটি ভিন্নধর্মী লবণের সম আণবিক অনুপাতে মিশ্রিত উত্তপ্ত জলীয় দ্রবণকে শীতল করলে যে কেলাস পানিযুক্ত লবণ পাওয়া যায় তাকে দ্বিলবণ বলে। তাহলে দ্বিলবণ হচ্ছে দুটি ভিন্নধর্মী লবণকে সম আণবিক অনুপাতে পানির সাহায্যে মিশ্রিত করে উত্তপ্ত করলে তাকে আবার ঠান্ডা করলে যে কেলাস পানিযুক্ত লবণ তৈরি হয়, এই লবণটা হচ্ছে কি দ্বিলবণ। আর জটিল লবণ হচ্ছে দুটি পূর্ণ লবণকে নির্দিষ্ট আণবিক অনুপাতে। তাহলে জটিল লবণ হতে হলে অবশ্যই কি, দুইটি পূর্ণ লবণকে নির্দিষ্ট আণবিক অনুপাতে মিশ্রিত করলে যে ভিন্নধর্মী একক লবণ পাওয়া যায় তাকে জটিল লবণ বলে। এখন আমরা দ্বিলবণের একটি উদাহরণ দেখি। যেমন পটাশিয়াম সালফেট, এই পটাশিয়াম সালফেটের সাথে 24 অণু পানি যোগে যদি অ্যালুমিনিয়াম সালফেট যুক্ত করা হয়, 24 অণু পানি যোগে অ্যালুমিনিয়াম সালফেট যুক্ত করা হয় তাহলে এই কেলাস পানিযুক্ত, এই যে 24 অণু পানি, এই পানিটাকে কি বলছি, কেলাস পানি। এই কেলাস পানিযুক্ত লবণকে আমরা কি বলবো, দ্বিলবণ বলবো। তাহলে তৈরি হবে হচ্ছে পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট এবং 24 অণু পানি থেকে যাবে যেভাবে আছে সেভাবে। এই লবণটাকে আমরা বলা হয় পটাশিয়াম বা ফিটকিরি। আমরা সবাই ফিটকিরির নাম শুনেছি। এই ফিটকিরির সংকেত হচ্ছে কি, এই পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট এর সাথে 24 অণু পানি। একে রাসায়নিকভাবে বলা হয় আর্দ্র পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট। আর বাণিজ্যিকভাবে বলা হয় কি, ফিটকিরি। এবং দ্বিলবণের পরবর্তী পার্থক্য হচ্ছে দুটি লবণ সম আণবিক অনুপাতে মিশ্রিত করা হয়। আর জটিল লবণের পরবর্তী পার্থক্য হচ্ছে দুটি লবণ নির্দিষ্ট আণবিক অনুপাতে মিশ্রিত করা হয়। পরবর্তী পার্থক্য হচ্ছে দ্বিলবণের জলীয় দ্রবণে এর সকল আয়নকে শনাক্ত করা যায়, কিন্তু এই জটিল লবণের জলীয় দ্রবণে এর সকল আয়নকে শনাক্ত করা যায় না। এটি হচ্ছে আমাদের দ্বিলবণ এবং জটিল লবণের মধ্যে পার্থক্য। আমাদের এখান থেকে কোশ্চেন থাকতে পারে যে কয়েকটি দ্বিলবণ এবং কয়েকটি জটিল লবণের নাম লিখো। তাহলে দ্বিলবণের একটা উদাহরণ দিলাম যে পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট এর সাথে 24 অণু পানি, এটা হচ্ছে পটাশিয়াম। দেন এই পটাশিয়াম সালফেটের জায়গায় যদি আমরা ক্রোমিয়াম সালফেট যুক্ত করি, ক্রোমিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট এবং 24 অণু পানি, তাহলে এটা হবে কি ক্রোমেলাম। আমরা এখন এই কয়েকটি দ্বিলবণ এবং জটিল লবণের সংকেত দেখব। দ্বিলবণ যেমন এখানে আমরা লিখেছি ফিটকিরি বা পটাশিয়াম, এই অনুরূপভাবে ক্রোমিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট এবং 24 অণু পানি যোগে হয় হচ্ছে ক্রোমিয়াম সালফেট বা ক্রোমেলাম। দেন হয় মোরেল লবণ। এবং জটিল লবণের মধ্যে যদি আমরা আলোচনা করি তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইড এবং পটাশিয়াম ফেরিসায়ানাইড, এই যৌগগুলো হচ্ছে কি আমাদের জটিল লবণ। দেন আমরা এখন আমাদের নেক্সট টপিকস অ্যাসিডের ক্ষারকতা এবং ক্ষারকের অ্যাসিডতা, এই টপিক্সটা নিয়ে আলোচনা করব। ক্ষারকের অ্যাসিডিটি বা অম্লতা কি? ক্ষারকের অ্যাসিডিটি বা অম্লতা হচ্ছে কোনো ক্ষারকের অ্যাসিড প্রশমন করার ক্ষমতাকে অ্যাসিডিটি বা অম্লতা বলে। এটি সহজে বের করার নিয়ম হচ্ছে অধিকাংশ ক্ষারকের ক্ষেত্রে OH এর সংখ্যাই হচ্ছে তার অ্যাসিডিটি বা অম্লতা। সো আমরা ক্ষারকের অ্যাসিডতা বা অম্লতা কিভাবে বের করব? ওই ক্ষারককে আমরা অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাবো, অর্থাৎ ওই ক্ষারক কতগুলো অ্যাসিডকে প্রশমন করতে পারে। এখন অ্যাসিড হিসেবে এখানে আদর্শ যে অ্যাসিডটা ধরা হয় সেই অ্যাসিডটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আমাদের ক্ষারক হয়তো ভিন্ন ভিন্ন ক্ষারক হতে পারে, কিন্তু অ্যাসিড সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। সেই কনস্ট্যান্ট অ্যাসিডটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা যখন ক্ষারকের অ্যাসিডতা বের করব অবশ্যই সকল ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ওই ক্ষারকের সাথে বিক্রিয়া ঘটাবো। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড
এটার যদি আমরা ক্ষারকতা বের করতে চাই তাহলে আমরা কি করব, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এটার সাথে বিক্রিয়া করব। অবশ্যই বিক্রিয়াগুলো কি করতে হবে, আমাদের সমতা করতে হবে। এখন এই অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, লবণ এবং পানি, সোডিয়াম ক্লোরাইড প্লাস হবে কি পানি H2O। এখন এই সোডিয়াম হাইড্রোক্সাইড যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করেছে এই অ্যাসিডের কয়টি অণু আছে, অবশ্যই এখানে একটি অণু আছে। এই কারণে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারকতা কত, 1, এর ক্ষারকতা 1, যেহেতু এখানে অ্যাসিডের একটি অণু আছে। অর্থাৎ অ্যাসিডের অণু সংখ্যা যত হবে ওই ক্ষারকের তার অম্লতা বা অ্যাসিডতা তত। যেমন আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যদি অম্লতা বা অ্যাসিডতা বের করি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, তাহলে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অম্লতা বা অ্যাসিডতা পাবো। এটা হবে ক্যালসিয়াম ক্লোরাইড, এটা হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি H2O। সমতা করতে হবে, সমতা করার ক্ষেত্রে এখানে 2 দিতে হবে। এখন এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারকতা 2, কেন 2 হলো, যেহেতু এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 2টি অণু আছে এই কারণে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারকতা কত, 2। অনুরূপভাবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কথা যদি চিন্তা করি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি করবে H2O। এখন এটার যদি সমতা করি তাহলে এখানে 3টা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে এবং এখানে পানি হবে কয় অণু, 3 অণু। এটি হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারকতা কত, 3। কেন 3, এখানে 3টা অ্যাসিড যেহেতু প্রয়োজন হয়েছে এই কারণে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারকতা 3। অনুরূপভাবে এখানে যে আমাদের শর্ট টেকনিক বলা আছে OH এর সংখ্যা, অর্থাৎ এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে OH মূলক আছে কয়টি, 1টি, এই কারণে তার ক্ষারকতা 1। আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে OH মূলক আছে কয়টি, OH মূলক আছে 2টি, এই কারণে এর ক্ষারকতা, এই কারণে এর অ্যাসিডতা কত, 2। আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে OH মূলক আছে কয়টি, 3টি, এই কারণে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অম্লতা বা অ্যাসিডতা কত, 3। আশা করি আপনারা এই ক্ষারকের বা ক্ষারের অম্লতা বা অ্যাসিডতা বের করতে পারবেন। শর্ট টেকনিক হচ্ছে কি, OH এর সংখ্যা, কিন্তু মূল নিয়ম হচ্ছে কি, বিক্রিয়া ঘটানো। কার সাথে বিক্রিয়া ঘটানো, অ্যাসিডের সাথে। সেই অ্যাসিড হিসেবে অবশ্যই কি করতে হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে দেখতে হবে কতগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয় ওই ক্ষারককে সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে। ওই অ্যাসিডের অনুসংখ্যাই হবে উক্ত ক্ষারকের কি, অম্লতা বা অ্যাসিডতা। দেন এখন আমরা অ্যাসিডের ক্ষারকতা বের করব, যে অ্যাসিডের ক্ষারকতা কি। যেমন ক্ষারকের অ্যাসিডতা যেমন ছিল, অ্যাসিডের ক্ষারকতা ঠিক তার উল্টা। অর্থাৎ কোনো অ্যাসিডের ক্ষার প্রশমিত করার ক্ষমতাকে এর ক্ষারকতা বলে। এটি সহজে বের করার নিয়ম হচ্ছে অধিকাংশ অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেনের সংখ্যাই হচ্ছে তার কি, ক্ষারকতা। আগেরটা ছিল হচ্ছে OH এর সংখ্যা, আর এখানে হচ্ছে কতগুলো হাইড্রোজেন আছে, অর্থাৎ ওই অ্যাসিডের সাথে কতগুলো হাইড্রোজেন আছে বা কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে সেটি হচ্ছে তার ক্ষারকতা। যেমন আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা চিন্তা করি, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে H আছে কয়টি, 1টি, এই কারণে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষারকতা কত, 1। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কার সাথে বিক্রিয়া ঘটাবো, ক্ষারের সাথে বিক্রিয়া ঘটাবো। ক্ষার হিসেবে এখানে আদর্শ ক্ষার হিসেবে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব। যেমন ক্ষারকের অ্যাসিডতা বের করার ক্ষেত্রে অ্যাসিড হিসেবে আমরা আদর্শ অ্যাসিড হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ব্যবহার করেছিলাম, আর এই ক্ষেত্রে অ্যাসিডের ক্ষারকতা বের করার জন্য আমরা আদর্শ ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইডকে ব্যবহার করব। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে কি পানি H2O। আবার আমরা যদি চিন্তা করি সালফিউরিক অ্যাসিডের কথা, H2SO4, এই সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, লবণ এবং পানি, সোডিয়াম সালফেট প্লাস পানি H2O। এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কয়টি আছে, 1টা, কিন্তু এটা সমতা করা হয়নি। আমরা যদি সমতা করি এখানে 2 প্রয়োজন হবে, যেহেতু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের কয়টি অণু আছে, 2টি অণু আছে, এই কারণে সালফিউরিক অ্যাসিডের ক্ষারকতা কত, 2। কেননা এখানে হাইড্রোজেন সংখ্যা কয়টি আছে, 2টা আছে, এই কারণে এর ক্ষারকতা কত, 2। এইভাবে আমরা বের করতে পারবো। এখন এই
অ্যাসিডের ক্ষারকতা বা ক্ষারকের অ্যাসিডতা বের করার ক্ষেত্রে আমাদের অ্যাসিড অথবা ক্ষার নাও থাকতে পারে। এই ক্ষেত্রে আমাদের কিছু ধাতব অক্সাইড হতে পারে, যে ধাতব অক্সাইডগুলো উভধর্মী অক্সাইড, যেমন জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড ইত্যাদি। এই জিঙ্ক অক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড যখন থাকবে, এই অক্সাইডগুলো হচ্ছে উভধর্মী অক্সাইড, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড ক্ষারের সাথেও বিক্রিয়া করে আবার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। জিঙ্ক অক্সাইডও ক্ষারের সাথে বিক্রিয়া করে এবং অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে। তখন তার ক্ষারকতা আমরা কিভাবে বের করব? বিক্রিয়ার মাধ্যমে বের করব। যেমন জিঙ্ক অক্সাইড, এই জিঙ্ক অক্সাইড হচ্ছে একটি উভধর্মী অক্সাইড। এই জিঙ্ক অক্সাইডের অ্যাসিডতাও হয়, ক্ষারকতাও হয়। এখন এই জিঙ্ক অক্সাইডের যদি আমাদের অ্যাসিডতা বের করতে হয়, তাহলে কি করতে হবে? ক্ষারের সাথে বিক্রিয়া করতে হবে। যেমন আমরা বিক্রিয়া করি, জিঙ্ক অক্সাইড ক্ষার হিসেবে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিলাম, এটার সাথে বিক্রিয়া করে কি তৈরি হবে? সোডিয়াম জিঙ্কেট, সোডিয়াম জিঙ্কেট প্লাস হাইড্রোজেন গ্যাস, সোডিয়াম জিঙ্কেট। এখন এই জিঙ্ক অক্সাইডের জন্য কতগুলো ক্ষারের প্রয়োজন হয়েছে? 2 অণু ক্ষারের প্রয়োজন হয়েছে। এই কারণে জিঙ্ক অক্সাইডের ক্ষারকতা কত? 2। আবার জিঙ্ক অক্সাইডের যদি অ্যাসিডতা বের করতে হয়, কেননা এই জিঙ্ক অক্সাইডটা একটি উভধর্মী অক্সাইড, এ ক্ষারের সাথেও বিক্রিয়া করে, অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে। অ্যাসিড হিসেবে এখানে আমরা কি করব? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিব। তখন আমাদের এখানে কি তৈরি হবে? জিঙ্ক ক্লোরাইড প্লাস পানি, H2O। এখন এখানে সমতা করলে জিঙ্ক অক্সাইড কতগুলো অ্যাসিডকে প্রশমন করেছে? 2 অণু অ্যাসিডকে প্রশমন করেছে। এই কারণে জিঙ্ক অক্সাইডের অ্যাসিডতা কত? 2। এভাবে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 এটারও বের করতে পারবো আমরা। এই অ্যালুমিনিয়াম অক্সাইড একবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তার ক্ষারকতা বের করতে পারবো। আবার অ্যালুমিনিয়াম অক্সাইডকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটানোর ফলে আমরা কি করব? অ্যালুমিনিয়াম অক্সাইডের অ্যাসিডতা বের করব। আশা করি আপনারা পারবেন। আপনাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো যে অ্যালুমিনিয়াম অক্সাইডের আপনারা অ্যাসিডতা বের করবেন, ক্ষারকতা বের করবেন। কেননা অ্যালুমিনিয়াম অক্সাইড একটি কি? উভধর্মী অক্সাইড। সো আমরা এখন আমাদের এই অধ্যায় থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য যে সকল প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আমরা ওই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব। শুরুতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমাদের থাকতে পারে যে রাজ অম্ল কাকে বলে বা রাজ অম্ল কি? রাজ অম্ল হচ্ছে 1:3 অনুপাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ। দেন আমাদের থাকতে পারে ক্ষারকের অ্যাসিডিটি বা অম্লতা কি? ক্ষারকের অ্যাসিডিটি বা অম্লতা হচ্ছে উক্ত ক্ষারকের অ্যাসিড প্রশমন করার ক্ষমতা। দেন আমাদের থাকতে পারে অ্যাসিডের ক্ষারকতা কি? অ্যাসিডের ক্ষারকতা হচ্ছে উক্ত অ্যাসিডের ক্ষার প্রশমন করার ক্ষমতা। এবং আমাদের থাকতে পারে নিম্নলিখিত যৌগের অম্লতা বা অ্যাসিডিটি বের করো। এখন এইখানে যে অক্সাইডগুলো আছে, এই অক্সাইড বা ধাতব অক্সাইডগুলোর অ্যাসিডতা বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই সকল ধাতব অক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাতে হবে। বিক্রিয়া ঘটানোর ফলে আমরা জানতে পারবো যে এই সকল ধাতব অক্সাইডের অ্যাসিডতা কত। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে। ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে যদি উদাহরণ দিই অনুরূপভাবে, যে ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটানোর ফলে তারা কি তৈরি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে প্লাস পানি তৈরি হবে, H2O। এখন এই ক্যালসিয়াম অক্সাইড কতগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে? 2 অণু অ্যাসিডের সাথে বিক্রিয়া করেছে। এই কারণে ক্যালসিয়াম অক্সাইডের অ্যাসিডিটি কত? 2। এটি অবশ্যই বিক্রিয়ার মাধ্যমে দেখাতে হবে, ঠিক আছে? দেন আমাদের প্রশ্ন থাকতে পারে নিম্নলিখিত যৌগের ক্ষারকতা বের করো। এই নিম্নলিখিত যৌগিক পদার্থগুলো হচ্ছে সালফার ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আমরা জানি যে ধাতব অক্সাইডগুলো হচ্ছে কি? ক্ষারকীয় এবং অধাতব অক্সাইডগুলো হচ্ছে কি? অ্যাসিডীয়। যদিও আপনাদেরকে আগে জানাইনি, তবে এখন জেনে রাখেন যে অধাতব অক্সাইডগুলো হচ্ছে অ্যাসিডের ধর্ম দেয় এবং ধাতব অক্সাইডগুলো হচ্ছে কি? ক্ষারের ধর্ম দেয়। যেহেতু এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস আছে, এগুলো অ্যাসিড না কিন্তু অধাতব অক্সাইড। এই কারণে এই দুইটি যৌগিক পদার্থের মধ্যে কি বিদ্যমান? অ্যাসিডের গুণ বিদ্যমান। এই অ্যাসিড কার সাথে বিক্রিয়া করে? এই অ্যাসিড কার সাথে বিক্রিয়া করে? ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। এই কার্বন ডাইঅক্সাইডের যখন আমরা ক্ষারকতা বের করব, তখন এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া ঘটাবো। বিক্রিয়া ঘটানোর ফলে আমরা দেখব যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সোডিয়াম হাইড্রোক্সাইডের কতগুলো অণুকে প্রশমন করতে পারে। যেমন এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে। লবণ হিসেবে আমাদের সোডিয়াম কার্বনেট আর প্লাস পানি তৈরি করবে, H2O। সোডিয়াম কার্বনেট প্লাস পানি। এখন আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে 2 অণু
সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন হয়েছে, এই কারণে কার্বন ডাই অক্সাইডের ক্ষারকতা কত 2। এই অনুরূপভাবে আপনারা বাকিগুলো বের করতে পারবেন। দেন আমরা এখন এই অধ্যায় থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমাদের থাকতে পারে যে অ্যাসিড ও ক্ষারকের আধুনিক সংজ্ঞা দাও। অ্যাসিড হচ্ছে যে সকল পদার্থ প্রোটন প্রদান করতে পারে, আর ক্ষারক হচ্ছে যে সকল পদার্থ প্রোটন গ্রহণ করে। এটা হচ্ছে আধুনিক সংজ্ঞা। তারপরে থাকতে পারে দ্বিলবণ বা যুগ্ম লবণ ও জটিল লবণের মধ্যে পার্থক্য লিখো। দেন আমাদের থাকতে পারে যে দেখাও যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এই ছিল হচ্ছে আমাদের এই অধ্যায়ের উপর আমাদের জন্য প্রয়োজনীয় প্রশ্ন, যেই প্রশ্নগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় সবথেকে বেশি আসার সম্ভাবনা রয়েছে। আশা করি আপনারা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে আপনাদের এই অধ্যায় নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুক, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।